উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার, প্রথম অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের রাজনৈতিক পরিস্থিতি, শীতল যুদ্ধ ও দ্বিমেরুতা। ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার প্রথম অধ্যায় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের রাজনৈতিক পরিস্থিতি। আমরা ক্লাস 11-এ রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ধ্যান ধারণাগুলো এবং তত্ত্বগুলো সম্পর্কে জেনেছি। বাস্তবে ওই সকল তত্ত্ব ও ধ্যান ধারণাগুলো কীভাবে আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে এবং কিভাবে আন্তর্জাতিক রাজনীতি পরিচালিত হচ্ছে সেই সম্পর্কেই আমরা জানতে পারবো ক্লাস 12-এ। এখানে প্রশ্ন উঠতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পরিস্থিতি থেকেই কেন শিখছি, তার আগের পরিস্থিতি থেকে কেন শিখছি না? কারণ প্রতিটা বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক পরিস্থিতিকে একেবারে নতুন করে সাজানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাই এর আগের কোনো সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্ষেত্রে বর্তমান ভারতবর্ষকে পর্যালোচনা করা হয় না। অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও ব্যাপারটা একই। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পরিস্থিতি থেকেই বর্তমানের আন্তর্জাতিক রাজনীতিতে ভারতবর্ষের ভূমিকা তথা বাকি রাষ্ট্রগুলোর ভূমিকা সম্পর্কে এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পাওয়া যাবে। এই জন্যেই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের পরিস্থিতি থেকে শিখছি বা শুরু করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে পর্যায়ক্রমে মূল 3 ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যায়। প্রথমত ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ বা ঠান্ডা লড়াই, যেটাকে ইংরেজিতে কোল্ড ওয়ার বলে। আর দ্বিতীয়ত দ্বিমেরু বিশ্ব বা বাইপোলারিটি, এবং তৃতীয়ত জোট নিরপেক্ষ আন্দোলন। এই 3টে বিষয় নিয়েই মূলত এই অধ্যায়ে আলোচনা করা হবে। আমি এই ভিডিওতে শুধুমাত্র ঠান্ডা লড়াই এবং দ্বিমেরু বিশ্ব নিয়ে আলোচনা করব। জোট নিরপেক্ষ আন্দোলনের জন্য আমি পরে অন্য ভিডিও প্রকাশ করব। তাহলে এখন আসছি বিস্তারিত আলোচনায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের রাজনৈতিক পরিস্থিতি, যার 3টে বৈশিষ্ট্য রয়েছে: 1 ঠান্ডা লড়াই, দ্বিতীয় দ্বিমেরু বিশ্ব এবং তৃতীয় জোট নিরপেক্ষ আন্দোলন। ঠান্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মিত্রশক্তির 2 সদস্য অর্থাৎ পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রকট মতাদর্শগত পার্থক্যের কারণে সৃষ্ট রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের কৌশলগত প্রতিযোগিতাকে ঠান্ডা যুদ্ধ বলা হয়, যা প্রত্যক্ষ সামরিক সংঘর্ষ ছাড়াই সমগ্র বিশ্বে এক অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ই একজোট হিসেবে লড়েছিল, মিত্র শক্তি হিসেবে লড়েছিল। কিন্তু যুদ্ধের শেষে তাদের মধ্যে একটা আদর্শগত পার্থক্য প্রকট হয়ে ওঠে। এখানে উল্লেখযোগ্য যে এমনটা নয় যে মতাদর্শগত পার্থক্যটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই শুরু হয়েছিল, তা হয়নি। 1917 সালে যখন সমাজতন্ত্রের উদ্ভব ঘটে বা মার্কসিজমের উদ্ভব ঘটে, তখন থেকেই বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উদ্ভব ঘটে, তখন থেকেই একটা মতাদর্শগত পার্থক্য ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পার্থক্যটা আরও প্রকট হয়ে ওঠে। আরও ভালোভাবে বলতে গেলে বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরস্পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন পরস্পরকে ভয় করতে শুরু করে, যার বিভিন্ন কারণ ছিল, যেমন নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধ, বা উভয়ের সাম্রাজ্য বিস্তারের একটা আলাদা ধরনের কৌশল, বা অর্থনৈতিক ক্ষেত্রে একটা প্রতিযোগিতা। বিভিন্ন কারণে এই সন্দেহের পরিবেশটা তৈরি হয়েছিল বা এই ভয়ের পরিবেশটা তৈরি হয়েছিল পরস্পরের প্রতি। তাই এই আদর্শগত পার্থক্যকে রাজনৈতিক এবং অর্থনৈতিক
এই দু ধরনের পার্থক্যের ভিত্তিতেই ব্যাখ্যা করা যায়। রাজনৈতিক দিক থেকে বলতে গেলে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র ব্যক্তি স্বতন্ত্র এবং গণতন্ত্রের প্রচার করত, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন চরম রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং সমাজতন্ত্রের আদর্শ প্রচার করত। আবার অর্থনৈতিক দিক থেকে বলতে গেলে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদ এবং ব্যক্তিগত উদ্যোগের সমর্থক ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রবাদ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আগ্রহী ছিল। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন চাইতো রাষ্ট্র মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিককেই নিজের মতো করে পরিচালিত করবে এবং নিজের কন্ট্রোলে রাখবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাইতো ব্যক্তিরা স্বাধীনভাবে রাষ্ট্রকে পরিচালিত করবে। এই যে বেসিক একটা ডিফারেন্স মতাদর্শের, এই ডিফারেন্সের বেসিক্সেই পুরো ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতিটা তৈরি হয়েছিল। এই মতাদর্শগত পার্থক্যের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়। মানে কারটা ঠিক, বেশিরভাগ লোক বা বেশিরভাগ দেশ কাকে বেশি সমর্থন করবে, সেই প্রভাব বিস্তারের একটা লড়াই শুরু হয়। এবার প্রত্যক্ষ সংগ্রামে না গিয়েও এরা পরোক্ষভাবে প্রতিপক্ষকে দুর্বল করার উদ্দেশ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে। কেন? কারণ প্রত্যক্ষ যুদ্ধে গেলে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা আছে এবং তাতে ক্ষয়ক্ষতিই বেশি। নিজেরা যদি যুদ্ধ করে তাহলে নিজেদের দেশের ক্ষয়ক্ষতিই বেশি। তার জন্য তারা প্রত্যক্ষ যুদ্ধটাকে এড়িয়ে যেত, বিভিন্ন জায়গায় অন্যদের পেছন থেকে লড়াই করত বা অন্যদের আড়ালে থেকে লড়াই করত, কিন্তু প্রত্যক্ষ সংগ্রামকে তারা এড়িয়ে যেত। এইভাবে তারা কৌশলগত এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি করে, এটাকেই বলা হয় ঠান্ডা লড়াই। পরবর্তী পয়েন্টে আসছি দ্বিমেরু বিশ্ব। দ্বিমেরু বিশ্ব কাকে বলে? না, দ্বিমেরু বিশ্ব বা বিশ্বের দ্বিমেরুতা বা দ্বিমেরু কেন্দ্রিকতা বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালের সমগ্র বিশ্বজুড়ে বিস্তৃত এমন একটি রাজনৈতিক পরিস্থিতিকে বোঝায় যেখানে দুটি ক্ষমতা কেন্দ্রের অর্থাৎ পরস্পর বিরোধী দুটি রাষ্ট্রজোট, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী রাষ্ট্রসমূহ এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের মধ্যে আধিপত্য বিস্তারের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিযোগিতা বিশ্বের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক দিককে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। অর্থাৎ এই যে প্রতিযোগিতাটা যেটা ঠান্ডা লড়াইয়ের সময় শুরু হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে, সেই প্রভাব বিস্তারের প্রতিযোগিতারই একটা ফল হলো দ্বিমেরু বিশ্ব। প্রভাব বিস্তার করতে করতে কিছু দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে শুরু করলো, মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রকার পার্মানেন্ট বন্ধুতে পরিণত হলো, আর কিছু দেশ সোভিয়েত ইউনিয়নের পার্মানেন্ট বন্ধুতে পরিণত হলো। এইভাবে পুরো বিশ্বটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। কিছু লোক বা কিছু দেশ পুঁজিবাদী এবং কিছু দেশ সমাজতন্ত্রবাদী। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী রাষ্ট্রসমূহ এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের মধ্যে পুরো বিশ্ব যেন দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবার প্রতিযোগিতা বা কম্পিটিশনটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যেই রয়ে গেল না, সমাজতান্ত্রিক দেশগুলি এবং পুঁজিবাদী দেশগুলির মধ্যে একটা পরোক্ষ প্রতিযোগিতা শুরু হলো, যেটা অনেক ক্ষেত্রেই এই পরোক্ষ প্রতিযোগিতার মধ্যে ছিল কিউবা বা গ্রেট ব্রিটেন, মানে ব্রিটিশ যুক্তরাজ্য, এই রকম বিভিন্ন দেশ পরোক্ষভাবে হলেও মানে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের মধ্যেও একটা কম্পিটিশন শুরু হয়ে গেছিল। এই পরিস্থিতিটাকে বলা হয় দ্বিমেরু বিশ্ব, যা পুরো বিশ্বকে দুটি ভাগে ভাগ করে দিয়েছিল। কিন্তু তখনও কিছু রাষ্ট্র ছিল যারা এই দুই পক্ষের কোনো পক্ষেরই সঙ্গ দেয়নি, তারা নিরপেক্ষ নীতি নিয়েছিল। সেই রাষ্ট্রগুলিকেই বলা হয় জোট নিরপেক্ষ রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের আরেকটা বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষতা হলো ঠান্ডা যুদ্ধের সময়ে
গঠিত এমন রাষ্ট্রজোট যা মূলত সেই রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত যেসব রাষ্ট্র কোনো বৃহৎ শক্তি জোটের অর্থাৎ মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী রাষ্ট্রজোট অথবা সোভিয়েত নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের অংশ না হয়ে নিরপেক্ষতার আদর্শ বজায় রেখে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বদ্ধপরিকর ছিল। অর্থাৎ প্রথমত আদর্শগত মতপার্থক্যের জন্য বা আদর্শগত পার্থক্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা কৌশলগত প্রতিযোগিতা শুরু হয়। দ্বিতীয়ত সেই কৌশলগত প্রতিযোগিতা সমগ্র বিশ্বকে দুটি ভাগে ভাগ করে দেয়। কিছু লোক মার্কিন প্রভাবাধীন আর কিছু লোক সোভিয়েত প্রভাবাধীন। লোক বলতে এখানে বলা হচ্ছে রাষ্ট্রের কথা। কিছু রাষ্ট্র মার্কিন প্রভাবাধীন আর কিছু রাষ্ট্র সোভিয়েত নেতৃত্বাধীন। এরপর এই দুই পক্ষ ছাড়াও কিছু রাষ্ট্র ছিল যারা একটা রাষ্ট্রজোট গঠন করে বা যারা এক হয় এই মর্মে যে এরা এই দুই পক্ষের কোনো পক্ষেরই সঙ্গ দেবে না, শুধুমাত্র নিজের সার্বভৌমত্ব এবং নিজের অস্তিত্বকে সম্মান করবে বা কোনো পরোক্ষ লড়াইতে না গিয়ে প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করবে। এদের বলা হচ্ছে জোট নিরপেক্ষ রাষ্ট্র। এইটাই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালের রাজনৈতিক পরিস্থিতি। এবার আসছি ঠান্ডা লড়াইয়ের কারণে। আগেই বলেছি ঠান্ডা লড়াইয়ের 3 প্রকার কারণ ছিল: রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক। রাজনৈতিক কারণ: 1917 সালে সমাজতান্ত্রিক রাশিয়ার উত্থানের সঙ্গে সঙ্গেই গণতান্ত্রিক দেশগুলির সঙ্গে তাদের মতপার্থক্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা লড়াইয়ের রূপ নেয়। অর্থাৎ আগেই আলোচনা করেছি যে রাশিয়াতে সমাজতন্ত্রের বিকাশ হওয়ার পর পুঁজিবাদী রাষ্ট্রগুলির সঙ্গে রাশিয়ার একটা মতপার্থক্য তৈরি হয়। তারপরও কিন্তু রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তি রূপে একজোট হয়ে লড়েছিল। কিন্তু তবুও এদের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তৈরি হয়। দেশ কিভাবে চালাতে হবে তথা বিশ্ব কিভাবে চালাতে হবে সেই নিয়ে একটা মতপার্থক্য তৈরি হয়, যার জন্য প্রত্যেকেই চেয়েছিল যে তার মতেই বিশ্ব এবং দেশ চলুক এবং তার জন্য তারা প্রভাব বিস্তারের এই লড়াইতে অংশ নেয়। দ্বিতীয় কারণ ছিল অর্থনৈতিক। আমেরিকা বিশ্বব্যাপী ধনতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং বাজার বিস্তৃতির চেষ্টা করেছিল, যা ব্যক্তিগত উদ্যোগ ও বিনিয়োগকে উৎসাহিত করে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক অর্থনীতি, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সমবায় ভিত্তিক উৎপাদন ব্যবস্থার প্রবর্তন করতে এবং ইউরোপের রাষ্ট্রগুলিতে অর্থনৈতিক পুনর্গঠন করতে এবং আমেরিকান প্রভাব ঠেকাতে চেয়েছিল। অর্থাৎ সেই একই ব্যাপার, আমেরিকা চেয়েছিল ধনতন্ত্র সবাই ফলো করুক, কিন্তু সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল সমাজতন্ত্র সবাই ফলো করুক অর্থনৈতিক ক্ষেত্রে। এবার ধনতন্ত্রের বৈশিষ্ট্য কি? ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত বিনিয়োগ, তাছাড়াও বাজার বিস্তৃত করা এবং ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করা, এগুলো ছিল অর্থনৈতিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। কিন্তু সোভিয়েত ইউনিয়নের দৃষ্টিভঙ্গিটা উল্টো ছিল। তারা চাইতো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হোক, সমবায় ভিত্তিক উৎপাদন ব্যবস্থা হোক, সমাজতান্ত্রিক অর্থনীতির প্রবর্তন হোক। এবার ইউরোপে খানিকটা হলেও তো ধনতন্ত্র চলছিল, প্রথম থেকেই তো ধনতন্ত্রই চলে আসছিল ধরতে গেলে। তাই সেই ধরনের অর্থনীতিকে তারা পুনর্গঠন করতে চেয়েছিল, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো সমাজতান্ত্রিক ধাঁচে সেগুলোকে গড়ে তুলতে চেয়েছিল। এই জন্য একটা অর্থনৈতিক মতপার্থক্য তৈরি হয়। যেমন রাজনৈতিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল ব্যক্তি স্বাতন্ত্র্য এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে, কিন্তু সমাজতন্ত্র এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রতিষ্ঠা করতে চেয়েছিল সোভিয়েত ইউনিয়ন। ঠিক তেমনি অর্থনৈতিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল ধনতন্ত্র প্রতিষ্ঠা করতে, বাজার বিস্তৃতির চেষ্টা করতে, ব্যক্তিগত উদ্যোগ ও বিনিয়োগকে উৎসাহিত করতে। কিন্তু সমাজতান্ত্রিক রাশিয়া চেয়েছিল বা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, সমবায় ভিত্তিক উৎপাদন ব্যবস্থার প্রবর্তন করতে। এই জন্য তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। তৃতীয় পয়েন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকির ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রকে সোভিয়েত ইউনিয়ন অবিশ্বাস করা শুরু করেছিল।
তাই পরমাণু শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই বলীয়ান হওয়ার জন্য সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক গবেষণা শুরু করে। তাদের এই গবেষণা আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের প্রতি সন্দিহান করে তোলে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে পারমাণবিক শক্তিরূপে পরিচয় দিয়েছিল এবং এটাও দেখিয়ে দিয়েছিল যে তারা চাইলে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণে আনতে পারে বা পুরো বিশ্বকে ধ্বংস করতে পারে। সেই ভয়ে সোভিয়েত ইউনিয়নও পারমাণবিক গবেষণা শুরু করে। আবার সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক গবেষণা করছে, কেন করছে? তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর হামলা করার চেষ্টা করছে? এই ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের বিরোধিতা করা শুরু করে। এই যে পারমাণবিক যুদ্ধের ভয়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা নাগাসাকি কাণ্ডের পর সবার মনে জেগেছিল, তার জন্যই মেনলি পারমাণবিক গবেষণাটা শুরু হয় এবং তার জন্যই অনেক ক্ষেত্রেই কোল্ড ওয়ার বা বর্তমান যে রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, এই ধরনের রূপ নেয়, যে রূপটা বর্তমানে প্রচলিত। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ভারতও কিন্তু পারমাণবিক রিসার্চ এই কারণেই শুরু করেছিল। অস্ত্র সম্পর্কিত পারমাণবিক রিসার্চটা ভারতও এই কারণেই শুরু করেছিল যে যদি পারমাণবিক শক্তিতে আমরা বলীয়ান না হই, অন্য কেউ বলীয়ান হয়ে থাকে, তাহলে সেই রাষ্ট্র আমাদের কাছে হুমকির কাজ করবে। সেই একই পরিস্থিতি তৈরি হয়েছিল দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে। তারা পরস্পরকে পারমাণবিক হুমকির একটা প্রতিচ্ছবি রূপে দেখছিল। এই সকল কারণে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। এই ঠান্ডা লড়াইয়ের কারণকে বা শীতল যুদ্ধের কারণকে তিনভাবে ব্যাখ্যা করা যায়। এক, রিয়ালিস্ট মতবাদ হিসেবে, দুই, রিভিশনিস্ট মতবাদ হিসেবে এবং তিন, এভিশনিস্ট মতবাদ হিসেবে। রিয়ালিস্ট মতবাদীদের মতে ঠান্ডা যুদ্ধ হলো সোভিয়েত ইউনিয়নের আগ্রাসী মনোভাবের ফল। উদাহরণস্বরূপ তারা ইরান, তুরস্ক প্রভৃতি অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তারের কথা এবং গ্রিসে বিদ্রোহীদের প্ররোচনা দেওয়ার কথা উল্লেখ করত। রিভিশনিস্টদের মতবাদ অনুসারে ঠান্ডা যুদ্ধ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির প্রতি সোভিয়েত ইউনিয়নের আত্মরক্ষার প্রচেষ্টার ফল। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু গবেষণা, হিরোশিমা নাগাসাকিতে তার প্রয়োগ এবং পুঁজিবাদী অর্থনীতি ও বাজার বিস্তৃতির প্রচেষ্টার কথা উল্লেখ করা যেতে পারে। আর এভিশনিস্টরা মনে করত ঠান্ডা যুদ্ধ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়েরই সুপ্ত আগ্রাসী নীতির ফল। অর্থাৎ এক পক্ষ অপর পক্ষকে এই ঠান্ডা যুদ্ধের জন্য দায়ী করত। মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়ালিস্ট মতবাদ মনে করত যে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসী মনোভাব এর জন্য দায়ী। সোভিয়েত ইউনিয়নের রিভিশনিস্টরা মনে করত মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি এর জন্য দায়ী, এবং দুপক্ষেরই বেশ কিছু উদাহরণ ছিল। বেশ কিছু ঘটনাকে তারা উদাহরণরূপে দুপক্ষই দেখাতে পেরেছিল। আর এভিশনিস্টরা যারা সত্যিকারের বলতে গেলে ঠিক মতবাদ দিয়েছে যে এদের দুজনের আগ্রাসী নীতির ফলই হলো ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ। এই তিনটে মতবাদ। তোমাদের যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন্স আসবে, তার জন্য কার কী ধরনের মতবাদ যেরকমভাবে এখানে চার্ট করে বোঝানো হয়েছে সেইভাবে বিষয়গুলো মনে রাখলে পরে ভালো হয়। কারণ অপশন হিসেবে এই ধরনের কোশ্চেনই আসতে পারে যে কার মতবাদে কী আছে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটার সঙ্গে ইংরেজির টার্মটা দিতে, কারণ বাংলার টার্মগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকমের। তাই যদি অ্যান্সার বুঝতে খুব একটা অসুবিধা হয় তাহলে ইংরেজি অপশানটা তোমরা চেক করে নিতে পারবে। এইবার আসছে ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ঠান্ডা যুদ্ধকে ব্যাখ্যা করেছেন। হ্যান্স জে মর্গেনথাউ-এর মতে ঠান্ডা যুদ্ধ হলো দুই মহাশক্তির মধ্যে একটি বিরোধপূর্ণ সম্পর্ক, যেখানে প্রত্যক্ষ সামরিক সংঘর্ষ এড়িয়ে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আদর্শগত প্রতিযোগিতা চলে। জন এফ কেনেডির মতে ঠান্ডা যুদ্ধ হলো একটি মানসিক যুদ্ধ, যা পশ্চিমী গণতন্ত্র ও কমিউনিজমের মধ্যে একটি চিরস্থায়ী আদর্শগত সংঘাত। কেনেন ডাব্লিউ থমসনের মতে ঠান্ডা যুদ্ধ একটি আন্তর্জাতিক ব্যবস্থা, যা শক্তির ভারসাম্য ধরে রাখার জন্য দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে ক্রমাগত সংঘাতের মাধ্যমে সঞ্চালিত হয়।
জর্জ কেন্নানের মতে ঠান্ডা যুদ্ধকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত দ্বন্দ্ব বলা যায়, যেখানে সামরিক সংঘর্ষ ছাড়াই প্রতিপক্ষকে দুর্বল করার প্রচেষ্টা চলে। ওয়াল্টার লিপম্যানের মতে ঠান্ডা যুদ্ধ হলো এমন এক অস্থিতিশীল অবস্থা যেখানে দুই শক্তি প্রভাব বিস্তার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু সরাসরি সংঘাতে জড়ায় না। হেনরি কিসিঙ্গারের মতে ঠান্ডা যুদ্ধ হলো একটি আদর্শগত লড়াই যেখানে শক্তির প্রতিযোগিতা বিভিন্ন অঞ্চল এবং দেশে প্রভাব বিস্তারের লক্ষ্যে পরিচালিত হয়। রেমান্ড অ্যারেনের মতে ঠান্ডা যুদ্ধ এমন একটি অবস্থান যেখানে সরাসরি যুদ্ধে না গিয়ে প্রতিটি পক্ষ তার শক্তি ও প্রভাবকে বৃহত্তর পর্যায়ে বিস্তৃত করার চেষ্টা করে। বার্নার্ড বারুচের মতে ঠান্ডা যুদ্ধ হলো একটি বিশ্বব্যাপী কৌশলগত দ্বন্দ্ব যেখানে সামরিক শক্তির ভারসাম্য এবং রাজনৈতিক প্রভাব অর্জনের প্রতিযোগিতা চলে। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আলাদা ভাষায় হলেও ব্যাপারটাকে একই বোঝাচ্ছে যে ঠান্ডা যুদ্ধের প্রথম বৈশিষ্ট্য হলো কেউ প্রত্যক্ষ সংঘাতে জড়াচ্ছে না, আর ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো দুই শক্তিধর রাষ্ট্র পরস্পরের শক্তির একটা ব্যালেন্স রাখার জন্য চেষ্টা করছে, আর তৃতীয় পয়েন্ট হলো যে এরা এই পুরো ব্যাপারটাকে কৌশলগতভাবে পরিচালিত করছে, কেউই প্রত্যক্ষ যুদ্ধ করছে না। এখানে এতগুলো মতামত দেওয়ার একটাই কারণ, কে কোন মন্তব্য করেছিল সেই সম্পর্কে শূন্যস্থান রূপেও আসতে পারে, আবার কোনো বক্তব্য তুলে ধরে কে এই বক্তব্য বলেছিল বা কোনো ব্যক্তির নাম দিয়ে ইনি কোন বক্তব্যটা বলেছিলেন সেটাও আসতে পারে। তাই এগুলোকে একটু ভালো করেই মনে রাখতে হবে। এইবার আসছি ঠান্ডা যুদ্ধ বা দ্বিমেরু বিশ্বের বৈশিষ্ট্যে। ঠান্ডা যুদ্ধ এবং দ্বিমেরু বিশ্বের মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ঠান্ডা যুদ্ধ থেকে যেই বৈশিষ্ট্যগুলো বিকাশ পাওয়া শুরু করেছিল বা জন্ম হওয়া শুরু করেছিল যেই বৈশিষ্ট্যগুলোর, সেগুলোই দ্বিমেরু বিশ্বের ক্ষেত্রে আরও ব্যাপক রূপ নেয়। তাই দুটোর বৈশিষ্ট্য একসাথে আলোচনা করে নিচ্ছি। ফার্স্ট বৈশিষ্ট্য হলো দুটি প্রধান শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন নিজ নিজ প্রভাব ও মতাদর্শের প্রতিষ্ঠার জন্য প্রতিদ্বন্দ্বিতা করত। দ্বিতীয় পয়েন্ট, আদর্শগত বিরোধ। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদ, গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতার, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র, রাষ্ট্রীয় কর্তৃত্বের সমর্থন ও প্রচার করত। তার ফলে আদর্শগত দ্বন্দ্ব তৈরি হয়। 3 নম্বর পয়েন্ট, মিত্র ও প্রভাব বলয় সৃষ্টি। এই দুই বৃহৎ শক্তি বিভিন্ন সামরিক জোট যেমন ন্যাটো, ওয়ারশ গঠনের মাধ্যমে এবং অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলিকে সাহায্য প্রদান করার মাধ্যমে যেমন মার্শাল পরিকল্পনা, কামকন প্রভৃতির মাধ্যমে তাদের মিত্র রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি করে একটা প্রভাব বলয় সৃষ্টি করার চেষ্টা করে, অর্থাৎ তাদের দ্বারা প্রভাবিত করার চেষ্টা করেছিল। দুই পক্ষই এই কাজটা করেছিল। ন্যাটো কী, ওয়ারশ কী বা মার্শাল পরিকল্পনা কী বা কামকন কী, এগুলো সমস্ত পরে আলোচনা করে দেওয়া হবে। মোটামুটি এইটুকু বুঝে যাও, সামরিক জোট গঠন করতে এবং অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলিকে অর্থনৈতিক সাহায্য করে এরা একটা বন্ধু রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করেছিল। 4 নম্বর পয়েন্ট, সামরিক শক্তি বৃদ্ধি। এই দুই রাষ্ট্র নিজেদের আধিপত্য প্রমাণের জন্য সামরিক সরঞ্জামের উন্নয়ন তথা অস্ত্র বৃদ্ধি, এমনকি পারমাণবিক গবেষণার ক্ষেত্রেও প্রতিযোগিতা শুরু করে। 5 নম্বর পয়েন্ট, অস্থিতিশীলতা ও উত্তেজনা। 1991 সালের আগে পর্যন্ত সমগ্র বিশ্ব জুড়ে একটা সুপ্ত উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করত, যেমন কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। অর্থাৎ 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে পর্যন্ত সমগ্র বিশ্বে সবাই একটু তটস্থ থাকত, যে কোনো দেশে যে কোনো মুহূর্তে একটা প্রত্যক্ষ সংগ্রাম বা যুদ্ধ শুরু হতে পারে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের কাছে প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হয়ে উঠতে পারে। অর্থাৎ এরা দুজন সামনে আসবে না, কিন্তু দেশগুলোর মধ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে। যে সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন
রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছিল, সেই সমস্ত ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা গণতন্ত্রসম্মত আন্দোলনকে ভেতর থেকে অন্তর্বিদ্রোহগুলোকে প্ররোচনা দিত। এই প্ররোচনার মধ্যে অর্থ এবং সামরিক সাহায্যও রয়েছে, মানে প্রায় ইনডাইরেক্টলি হলেও ভালো মাত্রাতেই সাহায্য করত। একই পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও ছিল। সেই সমস্ত ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট দলগুলোতে অর্থ সাহায্য এবং সামরিক সাহায্য করত। ফলে সেই সমস্ত দেশের মধ্যেও আভ্যন্তরীণ বিদ্রোহ এবং উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এবার কোনো কোনো ক্ষেত্রে উত্তেজনা বেড়ে গেলে এক পক্ষ সৈন্য পাঠিয়ে অপর পক্ষকে দমন করত। এই পরিস্থিতি সমগ্র বিশ্বে বিরাজমান ছিল। তাই বিশ্বের প্রতিটা জায়গায় প্রত্যেকেই ভয় পেয়েছিল যে আমাদের দেশের কোনো অন্তর্বিদ্রোহ না তৈরি হয়ে যায়, যে পক্ষই রাষ্ট্র ক্ষমতায় থাকুক না কেন অপর পক্ষ আন্দোলন না শুরু করে। এছাড়াও দুটো আলাদা দেশের মধ্যে, যেমন ইরাক ইরান, এই ধরনের দ্বন্দ্ব তো ছিলই, বা ইসরায়েল প্যালেস্তাইন, এই ধরনের দ্বন্দ্ব তো ছিলই। এছাড়াও অন্তর্বিদ্রোহে এরা প্ররোচনা দিচ্ছিল। কাজেই 1991 সালের আগে সমস্ত বিশ্বে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং উত্তেজনার পরিস্থিতি বিরাজমান ছিল। নাম্বার 6, অন্তর্বিদ্রোহে প্ররোচনা। দুই শক্তিধর রাষ্ট্র নিজের পছন্দমতো সরকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশ এবং অঞ্চলে পরোক্ষভাবে বিদ্রোহীদের সাহায্য করত, যেমন আমেরিকা কর্তৃক আফগান মুজাহিদিনদের সাহায্য প্রদান বা গ্রিসে কমিউনিস্ট বিদ্রোহে সোভিয়েত ইউনিয়নের সাহায্য প্রদান এক্ষেত্রে উল্লেখযোগ্য। নাম্বার 7, পরোক্ষ সংঘর্ষ। শক্তিধর দুই রাষ্ট্র বিভিন্ন দেশ এবং অঞ্চলে পরোক্ষভাবে যুদ্ধ করত, যেমন কোরিয়ার যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগান যুদ্ধ। অর্থাৎ তারা সামনে আসতো না, দুই দেশকে লড়িয়ে দিত বা একই দেশের দুটো পার্টের মধ্যে লড়িয়ে দিত, যেটা কোরিয়ার যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধের ক্ষেত্রে হয়েছে। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে এই ধরনের একটা লড়াইয়ের পরিস্থিতি তারা তৈরি করত এবং পরোক্ষ সংঘর্ষ করত। এক পক্ষ এক দলকে সাহায্য করত এবং অপর পক্ষ অপর দলকে সাহায্য করত। নাম্বার 8, সাংস্কৃতিক প্রতিযোগিতা। দুই শক্তিধর রাষ্ট্র নিজেদের মহত্ব প্রচার ও প্রমাণ করার উদ্দেশ্যে নিজেদের চলচ্চিত্র, সাহিত্য, সঙ্গীত এবং ক্রীড়া ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। এই পুরো কোল্ড ওয়ারের ক্ষেত্রে এটাই একটা ভালো দিক যে দুই পক্ষই সাংস্কৃতিক প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল এবং নিজেদেরকে সাংস্কৃতিকভাবে উন্নত করার চেষ্টা করছিল। তবে এর মাধ্যমে নিজেদের গান, সিনেমা ইত্যাদির মাধ্যমে নিজেদের আদর্শকেও খানিকটা প্রচার করার তারা চেষ্টা করেছিল। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে সমস্ত হলিউডের সিনেমাগুলো বেরোয় তারা অনেক ক্ষেত্রেই পুঁজিবাদী ব্যবস্থাকে খুব সমর্থন করে এবং পুঁজিবাদী ব্যবস্থার ভালো দিকগুলোকে দেখায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও ভালো দিকগুলোকে দেখায়। সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রেও একই জিনিস ছিল, তারা সোভিয়েত ইউনিয়নের ভালো দিকগুলোকে দেখাতো। এইভাবেও একটা প্রতিযোগিতা তৈরি হয়েছিল। পয়েন্ট নাম্বার 9, প্রযুক্তিগত গবেষণার ক্ষেত্রে, বিশেষত মহাকাশ গবেষণার ক্ষেত্রেও এই দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, যার ফলস্বরূপ স্পুটনিক প্রেরণ, নাসা গঠন, অ্যাপোলো 11কে চাঁদে প্রেরণ, চন্দ্র অভিযান প্রভৃতি উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটেছিল। এটা হলো ঠান্ডা যুদ্ধের কারণ, ঠান্ডা যুদ্ধ বা দ্বিমেরু বিশ্বের বৈশিষ্ট্যগুলো। এইবার আসছি ঠান্ডা যুদ্ধের কৌশল, মানে কি পদ্ধতিতে এই লড়াইটা চলত। 1 নম্বর কৌশল হলো অর্থনৈতিক সাহায্য প্রদান। মার্কিন যুক্তরাষ্ট্র ল্যান্ড লিজ প্রোগ্রাম, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা প্রভৃতির মাধ্যমে এবং সোভিয়েত ইউনিয়ন মলটোভ পরিকল্পনা বা কামকনের মাধ্যমে দুর্বল রাষ্ট্রগুলিকে অর্থ সাহায্য প্রদান শুরু করে। এই পরিকল্পনাগুলো সম্পর্কে ডিটেলসে পরে আলোচনা করছি। সামরিক জোট গঠন। 2 নম্বর পয়েন্ট, সামরিক জোট গঠন। মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো বা সিয়াটো চুক্তি বা ম্যানিলা প্যাক্টের মাধ্যমে এবং সোভিয়েত ইউনিয়ন ওয়ারসর মাধ্যমে
সামরিক জোট গঠন করে, পরস্পর বিরোধী একটা সামরিক জোট গঠন করে নিরাপত্তা বলয় তৈরি করে। নাম্বার 3, অন্যান্য দেশের অন্তর্বিদ্রোহে প্ররোচনা দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র নিকারাগুয়ার কন্ট্রাস্ট, আফগান মুজাহিদদের, পোল্যান্ডের সলিডারিটি ট্রেড ইউনিয়নকে, হাঙ্গেরিতে, চেকোস্লোভাকিয়ায়, গুয়াতেমালা, চিলি, অ্যাঙ্গোলা, লাওস, কাম্বোডিয়া প্রভৃতির বিদ্রোহীদের সাহায্য প্রদান করত। ঠিক তেমনি সোভিয়েত ইউনিয়ন গ্রিসে, ইরানে, কঙ্গোতে কমিউনিস্ট বিদ্রোহে সাহায্য প্রদান করত। মানে অন্যান্য দেশের অন্তর্বিদ্রোহীদের বা যে পার্টি রুলিং পার্টি নয়, বিরোধী পার্টিকে হেল্প করতো এরা। এবং এই হেল্পটা সাধারণ হেল্প না, অন্তর্বিদ্রোহ তৈরি করার মতো বা অস্থিতিশীল অবস্থা তৈরি করার মতো হেল্প করত। 4 নম্বর পয়েন্ট, প্রক্সি যুদ্ধ। অন্যান্য দেশকে লড়িয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডে থেকে তারা সাহায্য করত। ঠিক যেমন কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগান যুদ্ধ, প্রতিটা ক্ষেত্রেই দুপক্ষ দুটো আলাদা দেশের হেল্প নিয়েছিল। যদিও আফগান যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ডাইরেক্টলি জড়িয়েছিল, তা সত্ত্বেও কোরিয়া যুদ্ধ বা ভিয়েতনাম যুদ্ধের ক্ষেত্রে তারা সোভিয়েত ইউনিয়ন যথাক্রমে উত্তর কোরিয়া এবং উত্তর ভিয়েতনামের সঙ্গ দিয়েছিল এবং দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ ভিয়েতনামের সঙ্গ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ছিল পরমাণু অস্ত্র প্রতিযোগিতা, মহাকাশ গবেষণায় প্রতিযোগিতা এবং নিজেদের অর্থনৈতিক বিকাশ ঘটানো। অফকোর্স যেটা জরুরি ছিল, কারণ এতগুলো যুদ্ধকে সমর্থন করতেও তো টাকা লাগে, কাজেই এগুলো ছিল ঠান্ডা লড়াইয়ের কৌশল। ঘটনাগুলো এবং সালগুলো মনে রাখা জরুরি। এই চার্টগুলো আমি পোস্টের মাধ্যমেও দিয়ে দেব, যারা সাবস্ক্রাইব করবে তারা দেখতে পাবে যে পোস্টেও এই চার্টগুলোকে আরও স্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি সোভিয়েত মার্কিন মহাকাশ প্রতিযোগিতায়। আমরা অলরেডি পড়লাম যে এটাও এক ধরনের কৌশল ছিল নিজের প্রভাব বৃদ্ধি করার। তাই উভয় পক্ষই মহাকাশ গবেষণায় বেশ নজর দিয়েছিল। কিছু ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন সফল হয়েছিল, যেমন 4ই অক্টোবর 1957 সালে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 উৎক্ষেপণ করে। 1957 সালে স্পুটনিক 2 করে মহাকাশে প্রথম জীবন্ত প্রাণী লাইকা নামের একটি কুকুরকে প্রেরণ করা হয়। 12ই এপ্রিল 1961 সালে সোভিয়েত ইউনিয়ন নভোচারী ইউরি গ্যাগারিনকে ভোস্টক 1 মহাকাশ যানে চড়ে পৃথিবীর অক্ষপথকে প্রদক্ষিণ করতে পাঠায়। 1963 সালে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ভোস্টক 6-এ করে প্রথম নারী মহাকাশচারী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করে। 1959 সালে চাঁদে প্রথম মানব নির্মিত বস্তু পৌঁছায়। 1966 সালে লুনা 9 চাঁদে প্রথম সফল ল্যান্ডিং করে এবং ছবি পাঠায়। আবার এদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রও বেশ কিছু উন্নতি করেছিল, যেমন এক্সপ্লোরার 1 1958 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সফল উপগ্রহ। 1958 সালে যুক্তরাষ্ট্র নাসা বা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং স্কাইল্যাবের প্রতিষ্ঠা করে। স্কাইল্যাবের প্রতিষ্ঠা কয়েকদিন পরে হয়েছিল যদিও, কিন্তু পরিকল্পনাটা তখন থেকেই শুরু হয়েছিল। মার্কারি এবং জেমিনি প্রোগ্রাম করা হয় 1961 থেকে 66 সালের মধ্যে, যা মহাকাশে মানব অভিযানের প্রস্তুতি। 1961 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করেন এই দশকেই মানুষকে চাঁদে পাঠানো হবে। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন প্রথম চাঁদে পদার্পণ করেন। এরপর থেকে মোট 6টি সফল চন্দ্র মিশন
অ্যাপোলো 11 থেকে 17 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সাফল্যের সঙ্গে এক্সিকিউট করে, শুধুমাত্র অ্যাপোলো 13টা ঠিকমতো হয়নি। এই মহাকাশ লড়াইটা বা মহাকাশ প্রতিযোগিতাটা থামলো কীভাবে? না, 1975 সালে অ্যাপোলো সুয়েজ যৌথ মিশনের মাধ্যমে এই প্রতিযোগিতা শেষ হয় এবং আন্তর্জাতিক মহাকাশ ক্ষেত্রে সহযোগিতার এক নতুন যুগ শুরু হয়। অর্থাৎ এরপর থেকে 1975 সালের পর থেকে দুজন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এরা উভয় পক্ষই পরস্পর সহযোগিতার মাধ্যমে মহাকাশ গবেষণায় অগ্রগতি ঘটায়। এবার আসছি সামরিক জোটসমূহে। আমরা আগেই পড়েছি মেন 3টে সামরিক জোট হলো ন্যাটো, ওয়ারশ এবং সিয়াটো। ন্যাটোর পূর্ণ নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। ওয়ারশয়ের পূর্ণ নাম ওয়ারশ প্যাক্ট। আর সিয়াটোর পূর্ণ নাম সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা। এখানে শুধুমাত্র কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক বা সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রজোটটাকে লালে দেখানো হয়েছে, বাকি দুটোই সবুজের বিভিন্ন কালার, সবুজের ডিফারেন্ট শেডে দেখানো হয়েছে, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 4 এপ্রিল 1949 সালে। ওয়ারশ গঠিত হয়েছিল 14 মে 1955 সালে এবং সিয়াটো স্বাক্ষরিত হয়েছিল 8 সেপ্টেম্বর 1954 সালে। স্থান: ন্যাটো স্বাক্ষরিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে, তাই ন্যাটোকে অনেক সময় ওয়াশিংটন চুক্তিও বলা হয়। ওয়ারশ স্বাক্ষরিত হয়েছিল পোল্যান্ডের ওয়ারশ শহরে। সিয়াটো স্বাক্ষরিত হয়েছিল ফিলিপিন্সের ম্যানিলায়, তাই একে অনেক সময় ম্যানিলা চুক্তিও বলা হয়। নেতৃত্ব: ন্যাটো এবং সিয়াটো উভয়ই পরিচালিত হতো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, কিন্তু ওয়ারশ পরিচালিত হতো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। মূল উদ্দেশ্য: ন্যাটোর মূল উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলির সামরিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। 2. সাম্যবাদী সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিরোধ করা এবং 3. পশ্চিম ইউরোপে মার্কিন আধিপত্য বজায় রাখা। এই ন্যাটোর সঙ্গে সিয়াটোর অনেকটাই মিল আছে, শুধুমাত্র অঞ্চলগত মিলটা নেই। সিয়াটোরও উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়ায়, বিশেষ করে চীন এবং ভিয়েতনামের কমিউনিস্ট আন্দোলনের বিস্তার ঠেকানো। 2. এশিয়ায় কমিউনিস্ট ব্লক বিস্তারের বিরুদ্ধে একটি প্রতিরোধ তৈরি করা। 3. দক্ষিণ পূর্ব এশিয়ায় কমিউনিজমের প্রতিরোধ। এবং 4. মিত্র দেশগুলির নিরাপত্তা রক্ষা করা। অর্থাৎ ন্যাটোর কাজ যেমন ছিল বাকি বিশ্বের থেকে সোভিয়েত ইউনিয়নের থেকে বাকি বিশ্বকে প্রভাবমুক্ত করা, সিয়াটোর তেমনি উদ্দেশ্য ছিল যে কোনো কমিউনিস্ট রাষ্ট্র, বিশেষ করে চীন এবং ভিয়েতনামের প্রভাবমুক্ত করা দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে। শুধু আঞ্চলিক তফাৎ ছাড়া উভয়েরই উদ্দেশ্য ছিল কমিউনিজমের প্রতিরোধ করা। ঠিক তেমনি ওয়ারশয়ের উদ্দেশ্য ছিল ন্যাটোর বিরুদ্ধে যৌথ নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা। 2. সোভিয়েত প্রভাব বলয়ের দেশগুলির মধ্যে সামরিক ও রাজনৈতিক সমন্বয় সাধন। 3. চুক্তিবদ্ধ দেশগুলির আর্থিক সহায়তা বৃদ্ধি এবং 4. পূর্ব ইউরোপে সোভিয়েত আধিপত্য বজায় রাখা। এখানে উল্লেখযোগ্য হলো সামরিক জোট কেন তৈরি করা হয় বা সামরিক জোটের অর্থটা কী। সামরিক জোটের অর্থ হলো কোনো একটা দেশের ওপর আক্রমণ হলে সব দেশ সেই দেশকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়বে। তাই সোভিয়েত ইউনিয়ন ন্যাটোর বিরুদ্ধে তথা মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী রাষ্ট্রগুলির বিরুদ্ধে এবং
মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির বিরুদ্ধে রাষ্ট্রজোট গঠন করেছিল। ন্যাটো এবং সিয়াটো দুটোই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হলেও এদের মধ্যে একটাই বেসিক পার্থক্য ছিল, সেটা হলো ন্যাটোর মূল কার্যক্ষেত্র ছিল পশ্চিম ইউরোপ এবং আমেরিকা, কিন্তু সিয়াটোর মূল কার্যক্ষেত্র ছিল দক্ষিণ পূর্ব এশিয়া। এবার হচ্ছে ভূমিকা। 1950 সালের পরবর্তীতে বলকান যুদ্ধ, আফগানিস্তান মিশন এবং অন্যান্য সংকটে ন্যাটোর ভূমিকা গুরুত্বপূর্ণ। এমনকি 2022 থেকে বর্তমান সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ন্যাটো ইউক্রেনকে সমর্থন দিয়েছে, যদিও ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। ঠিক তেমনি ওয়ারসো জোটের সৈন্যরাও হাঙ্গেরি বিদ্রোহ দমন করে। চেকোস্লোভাকিয়ার সংস্কার আন্দোলন দমনের জন্য ওয়ারসো জোটের সৈন্যরা আক্রমণ করে। এই দুটোই দ্বন্দ্ব ছিল, সেই যে আগে বলেছিলাম সেই রকমই। হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়নের সমর্থিত দল রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাই হাঙ্গেরির বিদ্রোহীদের মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে। সেই বিদ্রোহকে ওয়ারসো জোটের সদস্যরা দমন করে। চেকোস্লোভাকিয়াতেও একই ব্যাপার। সিয়াটোর গুরুত্ব কী না, থাইল্যান্ড ও ফিলিপিন্সের মতো দেশগুলিতে মার্কিন সহায়তা দেওয়া হয় যাতে কমিউনিস্ট বিদ্রোহ দমন করতে তারা সক্ষম হয়। ফ্রান্স ভিয়েতনাম থেকে সরে আসার পর সিয়াটোতে কম আগ্রহ দেখায় এবং 1974 সালে এই জোট ত্যাগ করে। সিয়াটো আনুষ্ঠানিকভাবে ভিয়েতনাম যুদ্ধে সমর্থন করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র একাই দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন করেছিল। পাকিস্তান সিয়াটোর সদস্য ছিল, কিন্তু পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সম্পর্কের অবনতি ঘটে, ফলে ধীরে ধীরে সিয়াটোটা গুরুত্ব হারায়। এবার বর্তমান অবস্থা। ন্যাটো এখনও সক্রিয়। আগেই বললাম রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ন্যাটো বেশ সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে, যদিও ডাইরেক্টলি যুদ্ধে জড়ায়নি, কিন্তু সমর্থন করেছে। এছাড়াও সোভিয়েত বা চায়নার প্রভাব আটকাতে ন্যাটোর ভূমিকা বর্তমান সমাজে গুরুত্বপূর্ণ। সিয়াটোর বর্তমান পরিস্থিতি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 খ্রিস্টাব্দে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়। সিয়াটো না, এটা হচ্ছে ওয়ারসয়ের বর্তমান পরিস্থিতি হলো সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তির পর এই জোটটিকে ভেঙে দেওয়া হয়। আর সিয়াটোর বর্তমান পরিস্থিতি হলো 1977 সালের 30শে জুন আনুষ্ঠানিকভাবে সিয়াটোকে বিলুপ্ত করা হয়। এখানে আবার ন্যাটো এবং সিয়াটো সম্পর্কে বিস্তারিতভাবে লেখা রয়েছে, সদস্য কে কে ছিল সেইগুলো, এবং উল্লেখযোগ্য যে বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর বা প্রধান কার্যালয় অবস্থিত। এই প্রশ্নটা আসে। ন্যাটোর সাম্প্রতিকতম সদস্য হলো সুইডেন, যে 2024 সালে ন্যাটোয় জয়েন করেছিল। সদস্য রাষ্ট্রের সংখ্যা বর্তমানে 32টি 2024 সালের হিসাব অনুসারে। এর মধ্যে 30টি হলো ইউরোপের রাষ্ট্র এবং 2টি হলো উত্তর আমেরিকার রাষ্ট্র। এছাড়া অনেক ওয়ারসো জোটের অনেক সদস্য পরবর্তীকালে ন্যাটোয় অংশগ্রহণ করে। আরও উল্লেখ্য যে ফ্রান্স 1966 সালে ন্যাটোর থেকে সরে গেলেও আবার 2009 সালে ফিরে আসে। জার্মানি পশ্চিম জার্মানি হিসেবে যোগদান করেছিল, কিন্তু আবার একীভূত জার্মানি হিসেবে, মানে ইউনাইটেড জার্মানি হিসেবে 1990 সালে আবার সদস্য হয়। এছাড়া মোটামুটি যা আগে পড়িয়েছি তাছাড়া নতুন কিছুই নেই। এবার ওয়ারসো জোটের
কথাও এই একই ব্যাপার, মূল সদস্য সংখ্যা 7টি। কোন কোনগুলো নামটা পড়ে নিও। এই হলো সামরিক জোট। এর পরবর্তী পয়েন্ট আসছে ঠান্ডা যুদ্ধের সময় প্রচারিত কতগুলি গুরুত্বপূর্ণ তত্ত্ব। ঠান্ডা যুদ্ধের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রচারিত হয়েছিল, যা এই ঠান্ডা যুদ্ধতে অনুঘটকের কাজ করে, মানে যুদ্ধের স্পিড আরও বাড়িয়ে দেয় বা যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। তার মধ্যে প্রথম হলো ম্যাকার্থিবাদ। ম্যাকার্থিবাদ বলতে বোঝানো হয় 1950-এর দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের সিনেটর জোসেফ ম্যাকার্থির নেতৃত্বাধীন একটি রাজনৈতিক আন্দোলনকে, যাকে লাল আতঙ্কও বলে, যার মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই কমিউনিস্ট বা দেশদ্রোহী বলে অভিযুক্ত করে তাদের ব্যক্তিগত স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত করা হয় এবং তাদের ওপর দমনপীড়ন চালানো হয়। অর্থাৎ নিজেদের দেশে যাতে অন্তর্বিদ্রোহ না লেগে যায় তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কমিউনিস্টদের নিজেদের দেশ থেকে দূরীভূত করার একটা পরিকল্পনা করেছিল এই ম্যাকার্থিবাদের মাধ্যমে। দ্বিতীয় তত্ত্ব হলো ডমিনো তত্ত্ব। ডমিনো তত্ত্ব ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক তত্ত্ব, যা 20-এর দশকের মাঝামাঝি সময়, বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় প্রভাব ফেলেছিল। ডমিনো থিওরি অনুযায়ী যদি একটি দেশ কমিউনিজমের আওতায় চলে আসে তাহলে তার প্রতিবেশী দেশগুলো একের পর এক কমিউনিজমের দিকে ঝুঁকে পড়বে, ঠিক যেন একটি সারিতে দাঁড়ানো ডমিনো একটার পর একটা পড়ে যায়। মানে কমিউনিজম এক ধরনের ছোঁয়াচে রোগ, একটা দেশ হলে বাকি দেশগুলোতে ছড়িয়ে পড়বে, সেটাকে আটকানো খুবই জরুরি। তাই কোনো একটা দেশেই কমিউনিজম একটু হলেও বৃদ্ধি পেলে সেই দেশের কমিউনিজমকে দমন করা মার্কিন যুক্তরাষ্ট্রের একান্ত কর্তব্য বা ভবিষ্যতে থ্রেট রোধ করার একমাত্র উপায়। তার জন্য তারা ঝাঁপিয়ে পড়ত। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধের সময় এই পরিস্থিতি আরও ভালো করে দেখা গিয়েছিল। এই তত্ত্বের ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধসহ এশিয়া ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের কমিউনিজম রুখতে সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপ করেছিল। আর তৃতীয় তত্ত্ব হলো আইজেনহাওয়ার নীতি। 1957 সালে ঘোষিত আইজেনহাওয়ার নীতি ছিল যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিদেশ নীতি, যা মধ্যপ্রাচ্যে কমিউনিজমের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অঙ্গীকার। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে দেশগুলো গণতন্ত্রকে সমর্থন করবে তথা মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে তাদেরকে আর্থিক সহায়তা মার্কিন যুক্তরাষ্ট্র প্রদান করবে। এটাই ছিল এই নীতির মূল কথা। এর নামকরণ করা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট ডুলাইট ডি ইহেনশায়ারের নামে। এই নীতির মাধ্যমে আমেরিকা মধ্যপ্রাচ্যে বিশেষ করে তেল সমৃদ্ধ এলাকায় কমিউনিজম প্রতিরোধ এবং নিজের প্রভাব বিস্তার ও নিশ্চিত করতে চেয়েছিল। এই নীতির মূল বক্তব্য ছিল যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ কমিউনিজমের হুমকি অনুভব করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সাহায্য প্রদান করবে এবং প্রয়োজনে নিজের সেনাবাহিনী পাঠাবে। এই নীতির উপর ভিত্তি করেই 1958 সালে লেবাননের কমিউনিস্টপন্থী এবং পশ্চিমাপন্থী গোষ্ঠীর সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়েছিল। 1957 সালে জর্ডানের রাজা হোসেনকে অর্থ ও অস্ত্র দেওয়ার ক্ষেত্রেও সোভিয়েত সমর্থিত জর্ডানের রাজা হোসেনকে অর্থ ও অস্ত্র সাহায্য করা হয় সোভিয়েত সমর্থিত বিদ্রোহ দমনে। পরবর্তীকালে কেনেডি ও জনসন প্রশাসন এই অঞ্চলে সক্রিয় হয়। 6 দিনের যুদ্ধ, ইরাক ইরান যুদ্ধ ইত্যাদির মাধ্যমে এই ঠান্ডা লড়াইটা চলতে থাকে। সোভিয়েত ইউনিয়ন এটিকে আমেরিকান সাম্রাজ্যবাদের হাতিয়ার এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ এটিকে আমেরিকা, যেমন মিশর, সিরিয়া, এইসব দেশ এটিকে আমেরিকার হস্তক্ষেপ হিসেবে দেখলেও আমেরিকা এটাকে সোভিয়েত আগ্রাসনের প্রতিরোধ হিসেবেই বর্ণনা দিয়েছিল। এইবার আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনাবলী। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য আমি এখন আর এই বিষয় নিয়ে আলোচনা করলাম না। পরবর্তী ভিডিওয়ে আমি এগুলোকে ইন ডিটেলস আলোচনা করে দেব।
সমগ্র বিশ্বে প্রায় 20 বছরের অধিক সময় জুড়ে বিভিন্ন ঘটনা ঘটেছে, যার সংক্ষিপ্তসার করতে গেলেও অনেক বড় হয়ে যায়। কাজেই এটা অন্য ভিডিওতে মোটামুটিভাবে আলোচনা করে দেওয়া যাবে। আপাতত আমি শুধুমাত্র সেই জিনিসগুলোকেই আলোচনা করছি যেগুলো চার্ট বেসিক্স মনে রাখা যেতে পারে। সেগুলোর থেকেই শর্ট কোশ্চেন্স বেশি আসে, এগুলোর থেকেও আসবে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে এখন ডিসকাস করলাম না। এরপর একটা পর্যায়ে আসে এই কোল্ড ওয়ারেরই বা শীতল যুদ্ধেরই একটা পর্যায়ে, যাকে বলা হয় দাঁতাত। দাঁতাত কি? দাঁতাত একটি ফরাসি শব্দ। এর অর্থ হলো উত্তেজনার প্রশমন। ফরাসি রাষ্ট্রপতি দাগল সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি ভেবেছিলেন প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে সম্পর্ক সহজ হয়ে উঠবে এই প্রক্রিয়ার মাধ্যমে। 1970-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ক্রমশ উত্তেজনার প্রশমন ঘটিয়ে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিরোধের মীমাংসা করে নমনীয় ও শান্তিপূর্ণ অবস্থানমূলক স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সুপরিকল্পিত প্রক্রিয়াই হলো দাঁতাত। অর্থাৎ 1970-এর দশকে দুই পক্ষই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, উভয়ই বুঝতে পারল যে না, এরকম ঝামেলা করে শুধুমাত্র দুপক্ষেরই লস হচ্ছে, তাই তারা উত্তেজনাকে ক্রমশ কমিয়ে আনার চেষ্টা করছিল এবং উত্তেজনাকে ক্রমশ কমিয়ে এনে তারা আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার সিদ্ধান্ত নেয়। এইভাবে সক্রিয়ভাবে এবং সুপরিকল্পিতভাবে তারা যে বিরোধগুলির মীমাংসা করছিল বা মিত্রতার দিকে এগিয়ে যাচ্ছিল, এই প্রক্রিয়াটাকেই বলা হয় দাঁতাত। দাঁতাত কোনো একটি সমস্যার সমাধান বা মিত্রতা নয়, সাময়িক বিরতি মাত্র। এবার ঠিক যেমন আমরা বলেছিলাম ঠান্ডা লড়াইয়ের কৌশলগুলো কী কী, ঠিক তেমনি দাঁতাতেরও 3টে কৌশল রয়েছে। 1, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। আমরা মহাকাশ গবেষণার ক্ষেত্রে দেখেছি শেষের দিকে তারা সহযোগিতা বৃদ্ধি করে, অর্থনৈতিক দিক থেকেও এরকম অনেক সহযোগিতা বৃদ্ধি করেছিল। 2, আলোচনার মাধ্যমে মতবিরোধের নিষ্পত্তি ও সংকট মোচন ও নিয়ন্ত্রণ। আলোচনার মাধ্যমে তারা বিভিন্ন মতবিরোধের নিষ্পত্তি করত। আর 3, অস্ত্র সংকোচন। এটাই ইম্পর্টেন্ট যে বিভিন্ন চুক্তি সেই সময় হয়েছিল অস্ত্র নিয়ন্ত্রণের জন্য। সেই চুক্তির নাম এবং প্রধান উদ্দেশ্যকে এই চার্টটার মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। আরেকটু বিস্তারিত আলোচনা পরের চার্টে করব, তাই আমি জাস্ট চার্টটার একটা ছবি দিয়ে দিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের কিছু বিশেষ ঘটনা এবং সংগঠনের সময়গুলিকে একটা চার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট।
ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি এই মুহূর্তে আর আলোচনা করলাম না যে অস্ত্র সংকোচন চুক্তিগুলি কী কী ছিল। জাস্ট চার্টটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে যখন আমি ডিটেলসে কী কী হয়েছিল আলোচনা করব, তার মধ্যে এই চার্টটাকেও ভালো করে বুঝিয়ে দেব। এইবার আসছি রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের পাওয়ার বা ক্ষমতা যখন কমে আসছিল, তখন কিছু আলাদা ধরনের নীতি রাশিয়ায় চালু হয়, সোভিয়েত ইউনিয়নে চালু হয়, যেটা পুরোপুরি ধনতন্ত্রকে সমর্থন না করলেও অনেকটাই ধনতন্ত্র সম্মত। ফার্স্ট নীতি হলো পেরোস্ত্রয়িকা এবং সেকেন্ড নীতি হলো গ্লাসনস্ট। পেরোস্ত্রয়িকা শব্দের অর্থ হলো পুনর্গঠন। আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে 1990 সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ যে অর্থনৈতিক পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন, তাকেই পেরেস্ত্রয়িকা বলা হয়। এর উদ্দেশ্য ছিল সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের শিথিলকরণ, বেসরকারীকরণ এবং মুক্ত বাজার নীতির প্রচলন। এর মূল বৈশিষ্ট্য বা লক্ষ্য হলো সম্পত্তির ওপর সামাজিক মালিকানা তুলে দেওয়া, ব্যক্তি মালিকানার স্বীকৃতি দেওয়া, বাজার অর্থনীতির প্রসারের পথ প্রস্তুত করা, আমেরিকা সহ ধনতান্ত্রিক রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং বাণিজ্যের প্রসার ঘটানো, এবং 5, আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতার সম্পর্ক স্থাপন করা। আর দ্বিতীয় নীতি হলো গ্লাসনস্ট, যার অর্থ হলো উন্মুক্ততা। 1990 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ গণতন্ত্র, মানবাধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য যে মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তাকেই গ্লাসনস্ট বলা হয়। এর লক্ষ্য ছিল 1, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মুক্ত চিন্তার পরিসর তৈরি করা। 2, ব্যক্তি স্বাধীনতার প্রচার ও প্রসার ঘটানো। 3, কমিউনিস্ট পার্টির একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটানো। 4, বহুদলীয় ব্যবস্থা কায়েম করা। 5, কমিউনিস্ট পার্টিকে গণতান্ত্রিক কাঠামো অনুসারে পরিচালিত করা। এবং 6, সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের সার্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া। এবং 7, সোভিয়েত শিবিরের রাষ্ট্রগুলির ওপর নিয়ন্ত্রণ শিথিল করা। অর্থাৎ রাশিয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে আসছিল এবং রাশিয়া ধীরে ধীরে নিজেকেও ধনতান্ত্রিক দেশরূপে প্রতিষ্ঠিত করার দিকে অগ্রসর হয়েছিল, ধনতন্ত্রের কিছু নীতি নিয়ে নিয়েছিল। 1980-র দশকে এই মিখাইল গর্বাচেভের গ্লাসনস্ট ও পেরোস্ত্রয়িকা নীতি সোভিয়েত ইউনিয়নের বড় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনে। যে পরিবর্তনের দুটি রূপ হলো শক থেরাপি এবং গ্যারেজ সেল। প্রশ্ন আসে, তাই এইভাবেই এটাকে বর্ণনা করছি। শক থেরাপি বলতে বোঝায় কমিউনিস্ট যুগের কেন্দ্রীয় পরিকল্পনা ব্যবস্থাকে দ্রুত ও আকস্মিকভাবে এক ঝটকায়, একদম শকের মতো বেসরকারীকরণ ও মুক্তবাজার অর্থনীতিতে রূপান্তর। অর্থাৎ এতদিন যে অবস্থাটা আমরা চেয়েছিলাম বা এরা চেয়েছিল, তার বিপরীত অবস্থান মতো কাজ করা। এটি গর্বাচেভের আমলে পুরোপুরি চালু হয়নি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর, বিশেষ করে রাশিয়ার বরিস ইয়েলৎসিনের আমলে দ্রুত বেসরকারীকরণ, দাম মুক্তিকরণ, বৈদেশিক বাণিজ্য খুলে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর ফলে দ্রুত মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতা দেখা দেয়। অনেক রাষ্ট্রীয় কারখানা বন্ধ হয়ে যায়, বেকারত্ব বাড়ে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমে যায়। কিছু কিছু ব্যবসায়ী, যাদের অলিগার্কস বলা হতো, তারা ধনী হয়ে ওঠে। আর দ্বিতীয় ফল হয়েছিল, মানে গ্লাসনস্ট ও পেরেস্ত্রয়িকার এটা ফল হিসেবে দেখতে পারো। প্রথম ফল ছিল শক থেরাপি, আর দ্বিতীয় ফল হয়েছিল গ্যারেজ সেল,
গ্যারেজ সেল বলতে বোঝানো হয় সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় সম্পদ যথা কলকারখানা, খনিজ সম্পদ সবই খুব কম দামে ব্যক্তি মালিকানায় বিক্রি করে দেওয়া। আগে তারা রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিল, সেই জিনিসগুলোকে তারা আবার বিক্রি করে এক প্রকার ধনতন্ত্রের দিকেই এগিয়ে গেল। সোভিয়েত অর্থনীতি যখন ভেঙে পড়েছিল তখন বিশাল পরিমাণ রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান কার্যত নিলামের মতো বিক্রি করা হয়েছিল। এই প্রক্রিয়ায় দ্রুত বিশাল সম্পদের মালিক হয়ে উঠেছিল কিছু লোক, তাদের বলা হয় অলিগার্কস। এই প্রশ্নগুলো আসে, তাই এইভাবেই আলোচনা করলাম। এই সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেশ কিছু রাষ্ট্র আবার ন্যাটোয় যোগ দেয়। এইবার আসছি এই দ্বিমেরু বিশ্বের পতন ঘটল কেন। দ্বিমেরু বিশ্বের পরিসমাপ্তির ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে। প্রথম কারণ ছিল সোভিয়েত ইউনিয়নের পতন। সোভিয়েত ইউনিয়নের কেন্দ্রীয় পরিকল্পনাগুলির ব্যর্থতা এবং শিল্প উৎপাদনে পশ্চিমা দেশগুলির তুলনায় পিছিয়ে পড়া, অতিরিক্ত সামরিক ব্যয়, দুর্নীতি, বৈষম্য, প্রশাসনিক জটিলতা প্রভৃতি কারণে সোভিয়েত অর্থনীতি ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। 2. গ্লাসনস্ট ও পেরেস্ত্রোইকা নীতির মাধ্যমে মিখাইল গর্বাচেভ যে সংস্কারের প্রচেষ্টা চালিয়েছিল তা সোভিয়েত সমাজকে গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে যায়, যা শেষ পর্যন্ত কমিউনিস্ট শাসনের পতন ঘটায়। 3. পূর্ব ইউরোপে সোভিয়েত প্রভাবের পতন, বার্লিন প্রাচীরের পতন এবং পোল্যান্ডের সলিডারিটি আন্দোলন ইত্যাদি ঘটেছিল, অর্থাৎ সোভিয়েত নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল হয়ে আসছিল। 4. সোভিয়েত ইউনিয়নের ভেঙে পড়া এবং 15টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়ে যাওয়া, যা সোভিয়েত ইউনিয়নের পতনের ইঙ্গিত দিচ্ছিল। অর্থাৎ দুটো পক্ষের লড়াই, এক পক্ষ হঠাৎ দুর্বল হয়ে গেলে লড়াইটা অটোমেটিক থেমে যাচ্ছিল। দ্বিতীয়, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত বিজয়। পুঁজিবাদী অর্থনীতির গতিশীলতা ও উদ্ভাবনী শক্তির কাছে সোভিয়েত ব্যবস্থা হেরে যায়। সোজা কথায় আর্থিক দিক থেকে সোভিয়েত ইউনিয়ন হেরে গেছিল। 2. রোনাল্ড রেগানের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব, যেমন স্টার ওয়ার্স প্রোগ্রাম প্রভৃতি সোভিয়েত ইউনিয়নের জন্য চাপ সৃষ্টি করে। এক কথায় বলে দিচ্ছি, পরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। রোনাল্ড রেগানের নীতি ছিল অনেক বেশি কঠোরভাবে কমিউনিজমের প্রতিরোধ করেছিল রোনাল্ড রেগান। 3 নম্বর, প্রযুক্তিগত ও সামরিক প্রতিযোগিতা। সোভিয়েত ব্লকে ভোক্তা পণ্যের ঘাটতি, দুর্নীতি ও নিম্ন উৎপাদনশীলতা, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছিল, তারই প্রভাব, এবং পশ্চিমা বিশ্বের সাথে প্রযুক্তিগত প্রতিযোগিতায় পিছিয়ে পড়া, যেমন ইন্টারনেট, কম্পিউটার প্রযুক্তি, স্টার ওয়ার্স প্রভৃতি প্রকল্পে তারা পিছিয়ে পড়েছিল। কারণ তারা ভাবতো কম্পিউটার আসলে বা যন্ত্র কাজ বেশি করতে থাকলে সাধারণ লোক চাকরি পাবে না, তাই তারা সাধারণ লোকের ওপর নজর দিয়েছিল, উন্নতির দিকে নয়। ফলে তারা আলটিমেটলি পিছিয়ে পড়েছিল। 4 নম্বর, সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের নীতির প্রতি জনগণের অসন্তোষ ও স্বাধীনতা আন্দোলন। সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন পূর্ব ইউরোপের দেশগুলিতে গণতন্ত্র ও স্বাধীনতার দাবি হতে শুরু করে, যেমন হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড প্রভৃতি সোভিয়েত কর্তৃত্বের পতন ঘটায়। 2. বাল্টিক রাষ্ট্রগুলি যেমন লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া প্রভৃতি জায়গায় স্বাধীনতা আন্দোলন সোভিয়েত আধিপত্যকে দুর্বল করে। 3. 1991 সালে রাশিয়া সহ বিভিন্ন প্রজাতন্ত্র স্বাধীনতার ঘোষণা করে, যার ফলে সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণরূপে ভেঙে যায়। 5. আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন। চীন ও মার্কিন সম্পর্কের উন্নতি হতে শুরু করে। 1970 সালের দশকে নিক্সনের চীন সফর সোভিয়েত ইউনিয়নকে কূটনীতিকভাবে বিচ্ছিন্ন করে। 2. সোভিয়েত আফগান যুদ্ধ অর্থনৈতিকভাবে সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করে দেয়। 6. স্নায়ুযুদ্ধের সমাপ্তির আনুষ্ঠানিকতা। 1989 সালে বার্লিন প্রাচীরের পতন এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিমেরু বিশ্বের পরিসমাপ্তি ঘটে। এরপরই 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে দ্বিমেরু বিশ্বের পুরোপুরি পরিসমাপ্তি ঘটে এবং যুক্তরাষ্ট্র একক পরাশক্তি রূপে আবির্ভূত হয়, যার ফলে একমেরু বিশ্ব ব্যবস্থা
গঠিত হয়, মানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করেই একটা বিশ্ব ব্যবস্থা গঠিত হতে থাকে। এই হলো কোল্ড ওয়ার এবং দ্বিমেরু বিশ্বের পরিস্থিতি। উপসংহারে বলা যায় যে শীতল যুগ ছিল বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আন্তর্জাতিক রাজনীতিকে নতুনভাবে গড়ে তুলেছিল এবং আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ পরিবর্তন করেছিল। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব এবং পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বর্তমান রাজনীতির ভিত নির্মাণ করেছে। অর্থাৎ বর্তমান আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে বুঝতে গেলে তোমার এই পিরিয়ডটা সম্পর্কে ডিটেলসে বুঝতেই হবে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে শীতল যুদ্ধের পরিসমাপ্তি ঘটলেও এর প্রভাব আজও বিদ্যমান। ন্যাটোর সম্প্রসারণ, রাশিয়া পশ্চিম উত্তেজনা, নতুন ঠান্ডা যুদ্ধের আলোচনা তারই ইঙ্গিতবাহী। এই যুগ থেকে আমরা শিখতে পারি শক্তির ভারসাম্য বজায় রাখা এবং কূটনৈতিক সমাধানই বিশ্ব শান্তির চাবিকাঠি। অর্থাৎ আলোচনার মাধ্যমেই আমাদের শান্তির দিকে এগোতে হবে। এই যুগের ইতিহাস জানলে আমরা বর্তমান আন্তর্জাতিক সমস্যাগুলির মূল কারণ বুঝতে পারি এবং ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হতে পারি। পরবর্তী ভিডিওতে ইন ডিটেলস আমি আলোচনা করব যে কি হয়েছিল এই পুরো সময় সমগ্র বিশ্ব জুড়ে। এখানে মোটামুটি চার্টের মাধ্যমে আমি শুধুমাত্র ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ এবং দ্বিমেরু বিশ্বের মূল বৈশিষ্ট্যগুলোকে আলোচনা করলাম। বিশ্ব রাজনীতির কথাটা পরবর্তী ভিডিওয়ে ডিটেলসে আলোচনা করে দেব। আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে এই চার্টগুলোকে পোস্টের মাধ্যমেও দেখতে পাবে, তাতে আরও ক্লিয়ারলি চার্টগুলো ভিজিবল হবে। আর এরকম কোনো ভিডিও আর দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কোন বিষয়ের ওপর তোমরা সেই ভিডিও দেখতে চাও। থ্যাংক ইউ।